আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই শিরোনাম। পদত্যাগপত্র জমা দিলেন ঢাবি উপাচার্য। বাংলাদেশ সৌদি সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত করার প্রত্যাশা প্রধানমন্ত্রীর। দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না, বললেন শিক্ষামন্ত্রী। গণভোটকে অস্বীকার করা মানে জুলাই আন্দোলনকে অস্বীকার, মন্তব্য বিরোধী দলীয় হুইপের। জঙ্গি নাটক সাজিয়ে 9 তরুণ হত্যার ঘটনায় হাসিনা কামাল সহ 6 জনকে আত্মসমর্পণে বিজ্ঞপ্তির নির্দেশ। বিশ্বের সব দেশের ওপর শুল্ক 10 থেকে বাড়িয়ে 15% করলেন ট্রাম্প। আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত 17, পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি তালেবান সরকারের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। শনিবার দুপুরে তিনি শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলনের কাছে আনুষ্ঠানিকভাবে এই পদত্যাগপত্র দেন। শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। 2024 সালের অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতনের পর পরিবর্তনের হাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদেও পরিবর্তন আসে। ওই বছর 27 আগস্ট ভিসির দায়িত্ব পান ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক নিয়াজ আহমেদ খান। নির্বাচনের দুদিন আগে গত 10 ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছার কথা বলেছিলেন তিনি। বাংলাদেশ সৌদি আরব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে নতুন উচ্চতায় উন্নীত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার বেলা 11টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সৌদির রাষ্ট্রদূত বলেন, সৌদি সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। রোববার 22 ফেব্রুয়ারি সচিবালয়ে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন তিনি বলেন, দুর্নীতি থেকে মুক্ত থাকবে শিক্ষা মন্ত্রণালয়। দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না। শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্ট বৃত্তির বিষয়ে আলোচনা হবে বলেও জানান তিনি। শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে দুর্নীতি হবে না। আমি এবং শিক্ষামন্ত্রী কোনো দুর্নীতি করব না, কোনো রাজনীতিকরণ হবে না। শিক্ষা মন্ত্রণালয় দুর্নীতি ও রাজনীতিকরণ থেকে মুক্ত থাকবে বলেও উল্লেখ করেন তিনি। গণভোটকে অস্বীকার করা মানে হলো জুলাই আন্দোলনকে অস্বীকার করা, এমন দাবি করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও সিরাজগঞ্জ 4 আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান। রোববার সকালে উল্লাপাড়া পৌর এলাকায় পুরাতন বাসস্ট্যান্ড, থানা মোড় ও শহীদ মিনার এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। রফিকুল ইসলাম খান বলেন, গণভোটে প্রায় 70% লোক হ্যাঁ ভোট দিয়েছে। সুতরাং এই গণভোটকে অস্বীকার করা মানে হলো জুলাই আন্দোলনকে অস্বীকার করা। জুলাই আন্দোলনকে যারা অস্বীকার করবে, এক সেন্সে এটা বাংলাদেশের জনগণের সঙ্গে প্রতারণার শামিল। জুলাই আন্দোলনে নির্বাচিত সংসদ সদস্যদের ভূমিকার কথা উল্লেখ করে জামায়াতের এই নেতা বলেন, আমি আজকে পরিষ্কারভাবে বলতে চাই, এই যে আজকে আমি উল্লাপাড়া মডেল থানার সামনে মিডিয়ায় কথা বলতেছি, জুলাই বিপ্লব না হলে আমি এই জায়গায় আসতে পারতাম না। গত 16 থেকে 17 বছর আমাকে উল্লাপাড়ায় আসতে দেওয়া হয় নাই। সংসদ সদস্য হওয়া তো দূরের কথা, এখন যারা সরকারে আছেন তারাও আমাদের সাথে আন্দোলনে ছিলেন। তিনি আরো বলেন, আমরা পরিষ্কারভাবে বলতে চাই, জুলাই হলো বাংলাদেশের মানুষের চেতনার সাথে রিলেটেড। এই জুলাই বিপ্লবের জন্য প্রায় 2000 লোক জীবন দিয়েছে, প্রায় 70,000 নারী এবং পুরুষ আহত, পঙ্গু, বাড়িঘর ছাড়া হয়েছেন। এই জুলাই বিপ্লব নিয়ে কেউ যদি তামাশা করে, তাহলে তাদেরও পরিণতি আগের যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের মতোই হবে। রাজধানীর মিরপুরের জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে 9 তরুণ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পলাতক 6 আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। একই সঙ্গে পরবর্তী শুনানির জন্য আগামী 8 মার্চ দিন ধার্য করা হয়েছে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন 2 সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। প্যানেলের অপর সদস্য
বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। ট্রাইব্যুনালে আজ প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার ও আব্দুস সাত্তার পালোয়ান। এ মামলায় মোট আসামি ৮ জন। তাদের আজ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ ছিল, কিন্তু ২ জন গ্রেপ্তার থাকায় বাকিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আদালত। গ্রেপ্তাররা হলেন সাবেক আইজিপি এ.কে.এম. শহীদুল হক ও ডিএমপির সাবেক কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া। পলাতক অন্যরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিএমপির তৎকালীন অতিরিক্ত কমিশনার শেখ মোহাম্মদ মারুফ হাসান, তৎকালীন সিটিটিসির প্রধান মনিরুল ইসলাম, ডিএমপির তৎকালীন যুগ্ম কমিশনার ক্রাইম কৃষ্ণপদ রায় ও ডিবির তৎকালীন যুগ্ম কমিশনার আব্দুল বাতেন। বিশ্বের সব দেশের উপর আরোপ করা অস্থায়ী পারস্পরিক শুল্ক 10% থেকে বাড়িয়ে 15% করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার দেশটির সুপ্রিম কোর্ট গত বছর ট্রাইব্যুনালে আরোপ করা শুল্ক বাতিল করে দেন। এর কয়েক ঘন্টার মধ্যেই তিনি নতুন করে বিশ্বের সব দেশের আমদানি পণ্যে 10% শুল্ক আরোপের ঘোষণা দেন। এরপর আরও কয়েক ঘন্টা পর এটি বাড়িয়ে 15% করেন ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে করা এক পোস্টে তিনি এ ব্যাপারে লিখেছেন, আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিচ্ছি যে আজ থেকে বিশ্বের সব দেশের উপর আমাদের আরোপ করা 10% আমদানি শুল্ক বাড়িয়ে 15% করা হলো। অনেক দেশ বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রকে ঠকিয়ে আসছিল এবং এর কোনো বিচারও হচ্ছিল না। এখন থেকে আইন মেনেই তাদের উপর এই বাড়তি কর কার্যকর হবে। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী এই 15% শুল্ক আগামী 150 দিন কার্যকর থাকবে। তবে ট্রাম্প জানিয়েছেন এটিকে স্থায়ী ও আইনি বৈধতা দিতে তার প্রশাসন কাজ করবে। গত বছর জরুরি অর্থনৈতিক শক্তি আইন এর অধীনে বিশ্বের সব দেশের উপর পারস্পরিক শুল্ক আরোপ করেন ট্রাম্প। এতে করে যুক্তরাষ্ট্রে অনেক পণ্যের দাম বেড়ে গেছে। আদালত বলছেন ট্রাম্প তার ক্ষমতার অধিক ব্যবহার করছেন। শুল্ক আরোপের আগে তার কংগ্রেসের অনুমোদন নেওয়া উচিত ছিল। আফগানিস্তানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। এসব হামলায় নিহত হয়েছেন কমপক্ষে 17 জন। পাকিস্তান সরকার জানায় ইসলামাবাদে সাম্প্রতিক আত্মঘাতী হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তান আফগানিস্তান সীমান্তে ফিতনা আল খারিজের সহযোগী সংগঠন এবং দায়েশ খোরাসানের 7টি আস্তানায় এসব হামলা চালানো হয়। হামলার নিন্দা জানিয়ে রোববার বিবৃতি দিয়েছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, নাঙ্গারহার এবং পাকটিকা সীমান্তবর্তী প্রদেশে একটি ধর্মীয় স্কুল ও আবাসিক বাড়িতে হামলা হয়। এতে নারী শিশু সহ অনেকে হতাহত হয়েছেন। আফগান সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানায়, নাঙ্গারহারে কমপক্ষে 17 জন নিহত হয়েছে। এই হামলা দুই প্রতিবেশীর মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতিকে হুমকির মুখে ফেলেছে। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে জানায়, তাদের সেনাবাহিনী তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপি এবং এর সহযোগী সংগঠনগুলোর 7টি শিবির ও গোপন আস্তানায় অভিযান পরিচালনা করেছে। সীমান্তবর্তী অঞ্চলে ইসলামিক স্টেট গ্রুপের একটি সহযোগী সংগঠনের আস্তানায়ও হামলা চালানো হয়েছে। পোস্টে বলা হয়, পাকিস্তান বারবার আফগানিস্তানের তালেবান সরকারকে সশস্ত্র গোষ্ঠীগুলোকে আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে আক্রমণ চালানো থেকে বিরত রাখার জন্য পদক্ষেপ নিতে অনুরোধ করেছে, কিন্তু কাবুল কোনো বাস্তব পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। এদিকে আফগানিস্তানের ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তালেবান সরকার। এক বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে পাকিস্তান এবং কাবুল প্রতিক্রিয়া জানানোর অধিকার রাখে। পাল্টা হামলার সময় এবং প্রকৃতি তালেবান নেতৃত্বই নির্ধারণ করবে। হামলার পর জরুরি বৈঠকও করেছেন তালেবান নেতারা। সেখানে পাকিস্তানকে পাল্টা জবাব দেওয়ার ব্যাপারে আলোচনা হয়। প্রিয় দর্শক, আমাদের আজকের মিড ডে নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।